ওদিকে রাসেলকে অনেক মানুষ মিলে ধরাধরি করে মাটি থেকে তুলে সোজা করে দাঁড় করালো। হৃদি ওখানেই একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেছে। মাথার ভিতরটা ভঁ ভঁ করছে। ও শুধু ভাবছে কি হয়ে গেল এসব। একটু আগেও তো সব ঠিক ছিল। শুভ্র ওর টিকলি সোজা করে দিচ্ছিল, ওর সাথে রাগ অভিমানের খুনসুটি করছিল। তাহলে হঠাৎ কেন এমন হলো? সবচেয়ে বড় প্রশ্নটা হৃদি নিজের কাছেই। তার হাতটা শুভ্রর গায়ে কিভাবে উঠল? কিভাবে তার কলিজাটা আজ এত বড় হয়ে গেল যে শুভ্রের মতো একটা মানুষকে সবার সামনে থাপ্পড় মেরে বসলো? মেলা থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। বাড়ির গুমোট পরিবেশে তখন এক চরম উত্তেজনা। শুভ্র যে মেলা থেকে কখন বেরিয়ে গেছে সেটা কেউ জানে না। তবে শুভ্র যেভাবে সবার সামনে রাসেলকে মেরেছে তা শুনে সোহান চৌধুরী ভীষণ ক্ষেপে গেছেন। তার রাগ যেন থামছেই না। ডাইনিং রুমে দাঁড়িয়ে সোহান চৌধুরীর রাগী গলায় চিৎকার করছেন। রাসেল তাকে সব বলেছে, শুভ্র তাকে শুধু হৃদির জন্য মেরেছে। এই কথাটা সোহান চৌধুরী মনে সন্দেহের দাঁড়া বাঁধিয়ে দিয়েছে। তিনি মনে মনে ভাবছেন, হৃদির জন্য শুভ্র এত বড় কাণ্ড কেন করবে? হৃদির সাথে ওর সম্পর্ক কি? বাড়ির সবাই মেলার ক্লান্তি আর মগজের দুশ্চিন্তা নিয়ে ডাইনিং রুমের সোফায় শরীর ছেড়ে দিল। কিন্তু সবার মাঝে হৃদি একদম চুপচাপ। সে ধীর পায়ে ভিতরে আসলো। তাকে দেখে মনে হচ্ছে দেহটা চলছে ঠিকই, কিন্তু প্রাণটা অন্য কোথাও পড়ে আছে। ও যে কি করেছে তা ভেবেই ওর বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এদিকে ঈশান অস্থির হয়ে বাড়ির বাইরে বের হয়ে শুভ্রের নাম্বারে বারবার কল দিতে লাগলো। কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ বলছে ফোনটি বন্ধ। ঈশান কপালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, হোয়াট ইজ গোয়িং অন? বস এইভাবে রাসেলকে মারবে এটা আমি ভাবতেও পারিনি। ঈশান নিজেও অবাক হয়ে ভাবছে শুভ্র কখন কোথা থেকে পড়ে। ঈশান নিজেও অবাক হয়ে ভাবছে শুভ্র এখন কোথায় থাকতে পারে। দিন শেষ হয়ে রাত নামলো, আর রাতের সাথে সাথে বাড়ির সবার দুশ্চিন্তার পাল্লা দিয়ে বাড়তে শুরু করলো। শুভ্র এখনও ফেরেনি। ওর ফোনটাও সে দুপুর থেকে বন্ধ। বাড়ির মুরব্বীরা সবাই চিন্তিত মুখে বসে আছেন। কেউ বলতে পারছে না শুভ্র কোথায় গেছে। সব থেকে খারাপ অবস্থা হৃদির। ওর মনটা তপ্ত কড়াইয়ের মতো ছটফট করছে। কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে। ও নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো সেই রূপালী পায়েলটা এখনো পায়ে লেগে আছে। হৃদির কাছে ওটা এখন বিষাক্ত মনে হচ্ছে। মুহূর্তের মধ্যেই সে একটানে পা থেকে পায়েরটা খুলে ছুঁড়ে ফেলে দিল। মনে মনে ও রাসেলকে একগাদা গালি দিল। ও তো ওই পায়েল নিতে চায়নি, ওই রাসেল তো জোর করে দিল। অথচ এই সামান্য জিনিসের জন্য কত কি হয়ে গেল। রাত 12টা বেজে গেছে। চৌধুরী বাড়ির থমথমে ডাইনিং রুমে কারোর চোখে ঘুম নেই। সবার চোখে মুখে জমাট বাঁধা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শুভ্র এখনো বাড়ি ফেরেনি, আর এই অনিশ্চয়তা যেন সবাইকে তিলে তিলে কুড়ে খাচ্ছে। সোহান চৌধুরী ডাইনিং রুমে পায়চারি করছেন আর রাগে উত্তেজনায় বারবার বলে উঠছেন, কি হয়েছে কি ওর এইভাবে আমাদের টেনশনে ফেলে রাখছে কেন? একটা ফোন পর্যন্ত রিসিভ করার প্রয়োজন মনে করছে না? বাকি সবাই পাথরের মতো নিশ্চুপ হয়ে সবাই বসে আছে। শাহেরা চৌধুরী এক কোণে বসে সবটা লক্ষ্য করছেন। তিনি মনে মনে নিশ্চিত যে হৃদির সাথে আজ নিশ্চিত বড় কিছু একটা ঘটেছে। নয়তো শুভ্র এতটা অনিয়মিত আচরণ করার ছেলে নয়। সবার এই উৎকণ্ঠার মাঝে হঠাৎ সদর দরজার কবজাটা নড়ে উঠল। ধীর পায়ে ভিতরে প্রবেশ করল শুভ্র। সবাই একসাথে চট করে দরজার দিকে তাকালো। শুভ্রকে দেখা মাত্রই সবার বুকটা ধক করে উঠল। ওর চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালের উপর আছড়ে পড়েছে। চোখ দুটো অনিদ্রায় আর চরম ক্ষোভে টকটকে লাল হয়ে আছে। শুভ্র কাউকে কোনো কথা বলার সুযোগ দিল না। এমনকি ডাইনিং রুমে সবাইকে এভাবে বসে থাকতে দেখেও ও নির্বিকার। ও সরাসরি নিজের রুমের দিকে হাঁটা দিতেই
পিছন থেকে সোহান চৌধুরী কলা করায় হুমকি ছাড়লেন। কোথায় গিয়েছিলে তুই? আমরা যে সবাই এখানে দাঁড়িয়ে আছি তা কি দেখতে পাচ্ছিস না? কিছু না বললে হুট করে এসে রুমে চলে যাচ্ছিস। ফোন দিলাম, ফোনটাও বন্ধ বারবার। শুভ্রের পায়ের গতি থমকে গেল। ও খুব ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো। ওর চাহনিতে আজ এক অদ্ভুত জেদ আর শূন্যতা। ও একদম নিষ্পৃহ করে উত্তর দিল, একটা কাজ ছিল, ব্যস্ত ছিলাম তাই ধরিনি। আর এইভাবে মাঝরাতে দাঁড়িয়ে না থাকে সবাই গিয়ে ঘুমান। বলেই শুভ্র আবার হাঁটা শুরু করলে সোহান চৌধুরী পুনরায় চড়া গলায় বলে উঠলেন, তো তুই রাসেলকে এভাবে মেরেছিস কেন? শুভ্র এবার পুরো শরীর ঘুরিয়ে দাঁড়ালো। মাথা নিচু করে ও ঘাড় ত্যাড়া করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন নিজেকে সামলাচ্ছে। তারপর অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, হাত চুলকাচ্ছিল তাই মেরে দিয়েছি। ছেলের মুখে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে সোহান চৌধুরীর ধমনীতে রক্ত টকবক করে উঠল। তিনি এক পা সামনে এগিয়ে এসে বললেন, শুভ্র, আমি তোর বাবা হয়ে ঠিক করে কথা বল আমার সাথে। তোর এই বেয়াদবি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। শুভ্রর মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। ওর চেহারায় চরম অবসাদের ছাপ। ও দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে কিন্তু দৃঢ় গলায় বলল, ভালো লাগছে না আম্বু, আমি এখন কথা বলতে চাচ্ছি না। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না, তবে তার গুমট মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি কতটা ক্ষুব্ধ। শুভ্র কারোর দিকে ফিরেও তাকালো না। ঝড়ের বেগে সোজা নিজের রুমে চলে গেল। সাহেরা চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। অস্থির মনে তিনিও ছেলের পিছন পিছন রুমে ঢুকলেন। রিদি এতক্ষণ ডাইনিং রুমে এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে সবটা দেখছিল। ও খুব স্পষ্ট খেয়াল করেছে শুভ্র একেবারের জন্য তার দিকে তাকায়নি। এমনকি যাওয়ার সময় ওর পাশ দিয়ে গেল শুভ্র এমন ভাব করল যেন হৃদি সেখানে ছিলই না। হৃদির বুক ফেটে কান্না আসছে। গলার কাছে একটা দলা পাকানোর কষ্ট আটকে আছে। ওর খুব ইচ্ছে করছে শুভ্রর কাছে গিয়ে ক্ষমা চাইতে, হাজারটা কথা বলতে, কিন্তু শুভ্রর ওই পাথরের মতো শীতল রূপ দেখে ও এগোনোর সাহস পাচ্ছে না। শুভ্র নিজের রুমে ঢুকে এক ঝটকায় গায়ে রক্তমাখা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। আলমারি খুলে অস্থির হাতে টি শার্ট আর ট্রাউজার বের করতে লাগলো। ঠিক তখনই সাহেরা চৌধুরী রুমে প্রবেশ করলেন। ধস্ত চেহারার সামনে গিয়ে দাঁড়ালেন এবং খুব নরম স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোর? এইভাবে কেন রেগে আছিস? রাসেলকে ওভাবে মারার কারণটা কি? শুভ্র মায়ের দিকে একবারও তাকালো না। কাপড়গুলো হাতে তুলে নিয়ে মুখ ঘুরিয়ে অত্যন্ত নিচু কিন্তু ধরা গলায় বলল, আম্মু, আমার ভালো লাগছে না। আমি এখন কোনো বিষয়ে কথা বলতে যাচ্ছি না। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। সাহেরা চৌধুরী ছেলের চোখের কোণে জমে থাকা রক্তাভ আভা আর চোয়ালের কঠিন ভঙ্গি দেখে বুঝলেন এখন জোর করা বৃথা। তিনি আরও কিছু বলতে চাইলেন, কিন্তু শুভ্র তাকে পুরোপুরি উপেক্ষা করে টি শার্ট আর ট্রাউজার নিয়ে সটান ওয়াশরুমে ঢুকে গেল। সাহেরা চৌধুরী অপলক কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। দীর্ঘ প্রায় আধা ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকার পর শুভ্র যখন বের হলো, তখন রুমে তুর্য, রিফাত আর ঈশান বসে আছে। ওদের চোখে মুখে রাজ্যের প্রশ্ন, কিন্তু শুভ্রের নির্বিকার ভঙ্গি দেখে সবাই কেমন যেন কুঁকড়ে আছে। শুভ্র কারোর দিকে ফিরেও তাকালো না, একদম নিঃশব্দে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের টি শার্টটা তখনও শাওয়ারের হিমেল পরশে কিছুটা ঠান্ডা হয়ে আছে। ও খুব ধীরালয়ে তাওয়ালে দিয়ে নিজের চুলগুলো মুছতে লাগলো, যেন রুমে ও একা ছাড়া আর কেউ নেই। রিফাত আর ধৈর্য ধরে থাকতে পারল না, কিছুটা এগিয়ে এসে শুভ্রের কাঁধে হাত রাখলো। খুব নিচু স্বরে কিন্তু চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? রাসেলকে ওইভাবে মারলি কেন? এমন কি করেছিল ও? শুভ্র কোনো উত্তর দিল না। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ও নিষ্প্রিয়ভাবে চুল মুছে যেতে লাগলো। ওর এই জমাট বাঁধা নীরবতা রিফাতকে বুঝিয়ে দিল যে এই ঘাটতারা আর একগুঁয়ে ছেলেটা এখন আকাশ পাতাল এক করে ফেললেও মুখ খুলবে না। ওর বুকের ভিতর ঠিক কিসের দাবানল চলছে তা জানার সাধ্য এখন কারণ নেই। অগত্যা কেউ আর কথা বাড়ালো না।
গুমোট এক অস্বস্তি নিয়ে তুর্য, রিফাত আর ঈশান যার যার জায়গায় শুয়ে পড়ল। পুরো রুমে আলো নিভে গেল। শুভ্র ধীর পায়ে হেঁটে ব্যালকানিতে এসে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতা তখন চৌধুরী বাড়িকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে। ও পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিল। সিগারেট শুভ্র নিয়মিত খায় না, তবে যখন ও প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কিংবা মনের গহীনে খুব বেশি চোট পায়, তখন এই নিকোটিনের ধোঁয়াকেই নিজের একমাত্র নিঃসঙ্গ সঙ্গী মনে করে। অন্ধকারে সিগারেটের লাল আগুনটা আগ্নেয়গিরি লাফার মতো ধকধক করে জ্বলছে। শুভ্র লম্বা একটা টান দিয়ে বুক ভর্তি ধোঁয়া ফুসফুসে জমা করল। তারপর অত্যন্ত ধীর গতিতে সেই ধোঁয়া রাতের আকাশের দিকে ছেড়ে দিল। ধোঁয়ার কুণ্ডলিগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে। রাতের সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা অতি পরিচিত মেয়েলি কণ্ঠ শুভ্রর কানে আছড়ে পড়ল। হৃদিশে চেনা কণ্ঠস্বর কানে আসতেই শুভ্র চমকে উঠল। ও মুহূর্তের মধ্যে হাতের সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ের নিচে পিষে দিল। ঈশান ছাড়া বাড়ির আর কেউ জানে না যে সিগারেট খায় শুভ্র। এদিকে হৃদি শুভ্রকে এইভাবে অন্ধকারে সিগারেট খেতে দেখে এক নতুন শুভ্রকে আবিষ্কার করল। ও কখনো কল্পনাও করেনি যে শুভ্র সিগারেট খেতে পারে। আজ এই দৃশ্য দেখে ও যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র বড় বড় শ্বাস ফেলে ব্যালকানির গ্রিলটা শক্ত করে খামচে ধরল। ও হৃদির দিকে না তাকিয়েই বরফ শীতল গলায় বলল, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, গেট আউট। শুভ্রের কণ্ঠে সেই হাড় হিম করা সুর যেন হৃদির কলিজায় কেঁপে উঠল। শুভ্র যে তার উপর কতটা চরমভাবে রেগে আছে তার প্রমাণ এখন একদম স্পষ্ট। হৃদি তবুও বুক বেঁধে সাহস করে দু এক পা এগিয়ে গেল। ও খুব করুণ গলায় বলল, শুভ্র ভাই, বিশ্বাস করুন আমি জানি না আমি কিভাবে মারলাম, আমি নিজেও জানি না সেটা। আমি জাস্ট বুঝে উঠতে পারিনি হাতটা কিভাবে উঠে গেল। প্লিজ আপনি আমায় মাফ করে দিন প্লিজ। শুভ্র এবার দাঁতে দাঁত চেপে হিস হিস করে উঠল। ওর চোয়াল রাগে শক্ত হয়ে আসছে। ও আবারও বলল, তুই যাবি এখান থেকে? তোকে এখন আমার জাস্ট সহ্য হচ্ছে না। নতুন করে আর মার খেতে না চাইলে এখনই চলে যায় এখান থেকে। হৃদির বুকের ভিতরটা ভয়ে থরথর করে কাঁপছিল। কিন্তু শুভ্রের এই অবহেলা সহ্য করার চেয়ে ও মার খাওয়াকেই সহজ মনে করল। ও এবার সাহস করে প্রায় কেঁদে ওঠা ভাঙা কণ্ঠে বলল, যাবো না। মারতে চান তাহলে মারেন। যদি আমাকে মেরে আপনার বুকের ভেতরের রাগটা একটু কমে তাহলে মেরে সব মিটিয়ে নিন, কিন্তু দয়া করে এভাবে মুখ ফিরিয়ে রাগ করে থাকবেন না। আপনার এই চুপ থাকাটা আমি সহ্য করতে পারছি না। হৃদির প্রতিটা শব্দ শুভ্রের বুকের ক্ষততে যেন নুনের ছিটা দিচ্ছিল। ওর ভিতরটা যেন কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তেমনই রাগে শরীর রিড়ি করে উঠছিল। শুভ্র কিছু না বলে নিজের নিচের ঠোঁটটা দাঁতের দাঁত চেপে কামড়ে ধরল। ও আপ্রাণ চেষ্টা করছে নিজের ভিতরের আগ্নেয়গিরিটাকে শান্ত করতে। শুভ্রকে এইভাবে পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির বুকের ভিতরটা পাথর হয়ে এলো। ও খুব আলতো করে শুভ্রের কাঁধে হাত রেখে কান্নামাখা কণ্ঠে বলল, কথা বলবেন না প্লিজ, মাফ করে দিন না। আমি তো বলছি আমি নিজেও জানি না আমি কি করেছি। আপনি যখন আমাকে বললেন পরপুরুষের ছোঁয়া পেতে আমার ইচ্ছে করে, তখন আমার কেমন যেন লাগলো আর হাতটা উঠে গেল। আচ্ছা শুভ্র ভাই, আপনি এমন কেন? এই ভালো তো এই রাগ, আবার কখনো আমাকে কারো পাশে দেখতে পারেন না, এসব কেন করেন? ইউ ডোন্ট ইভেন লাভ মি। যাকে ভালোবাসেন না তার জন্য পাগলামো কেন করেন আপনি? হৃদির শেষ কথাগুলো শুনে শুভ্রর বুকের ভিতরটা ধক করে উঠল। ওর হৃৎপিণ্ডের ঠিক মাঝখানটায় যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। হৃদি জানে না ও ঠিক কতটা ভালোবাসে তাকে, কিন্তু পরক্ষণে শুভ্র নিজেকে শক্ত করে নিল। ওর চোখ মুখ আবারও পাথরের মতো কঠিন হয়ে উঠল। হঠাৎ কোনো কথা না বলে ও হৃদির হাতটা খপ করে ধরে ফেলল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই ও হৃদিকে হিড় হিড় করে টেনে রুমের দরজার বাইরে বের করে দিল। তারপর দরজার এপাশ থেকে চরম আক্ষেপে আর যন্ত্রণায় ফেটে পড়ে বলল, জাস্ট লিভ হৃদি, তুই আমার সামনে আসিস না। তোকে দেখলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। আই ফিল লাইক কিলিং ইউ।
and then killing myself. বলেই শুভ্র হৃদির মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার এপাশে হৃদি একদম নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভিতরটা কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত কুচি কুচি করে কাটছে। হৃদির মনে হচ্ছে ও চারপাশের বাতাস ফুরিয়ে আসছে। দম বন্ধ করা এক যন্ত্রণায় নিঃশ্বাস নিতেও ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওদিকে শুভ্র দরজা লাগিয়ে দিয়েই ওপাশে ধপ করে মেঝেতে বসে পড়ল। দরজায় পিঠ ঠেকিয়ে ও দু হাতে নিজের মাথার চুলগুলো পাগলের মতো খামচে ধরল। কষ্ট হচ্ছে, অসহ্য কষ্ট হচ্ছে ওর। হৃদি তাকে মেরেছে, খুব অভিমান হয়েছে তার। হৃদি তার কোনো কথা রাখে না। হাজার বারণ নিষেধ করার পরেও ও রাসেলের সাথে কথা বলে। প্রিয় মানুষের দেওয়া আঘাত যে কতটা বিষাক্ত হতে পারে সেটা শুভ্র আজ প্রতিটা নিঃশ্বাসে টের পাচ্ছে। শুভ্র শক্ত সমর্থ পুরুষ মানুষ, চাইলেও ও হৃদির মতো শব্দ করে ডুকরে কাঁদতে পারছে না। ও নিজের চুলগুলো আরও জোরে মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে উঠল। কেন পাগল বানাচ্ছিস তুই আমাকে? Why are you doing this to me? আমাকে তুই রাস্তার পাগল বানানোর কোনো ধান্দা করেছিস? I am just going crazy, দিদি। I swear আমার ইচ্ছে করছে তোকে মেরে আমি নিজেও মরে যাই। হৃদি কাঁপা কাঁপা হাতে চোখে নোনা জল মুছে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিচের রুমে চলে এলো। ওর বুকের ভিতরটা চিনচিন ব্যথায় বারবার মুচড়ে উঠছে। ও রুমে ঢুকেই শুভ্রা ওকে দেখে একদম আটকে উঠল। শুভ্রা বিছানা ছেড়ে উঠে এসে হৃদির দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, কি রে, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? হুম হুম। আর তোর চোখ মুখ এমন লাল কেন? চোখে পানি কেন রিদি? কি হয়েছে তোর? হৃদি তড়িঘড়ি করে ওড়নার আঁচলে চোখে নোনা জলটুকু মুছে নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ও ধরা গলায় বলল, কিছু হয়নি রে, হঠাৎ চোখে কিছু একটা পড়েছে হয়তো। শুভ্রা ভুরু কুঁচকে হৃদির বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। ওর এই অজুহাত শুভ্রার কানে একদমই ধোপে টিকল না। ও কিছুটা সন্দিহান গলায় প্রশ্ন করল, কিন্তু তোর চোখ দুটো তো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সত্যি করে বল তো, কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে কি? হৃদি এবার একটু বিরক্তির ভান করল যাতে শুভ্রা আর কথা না বাড়ায়। ও শুকনো গলায় বলল, আরে তুই শুধু শুধু জেরা করছিস কেন? বললাম তো কিছু হয়নি, এমনি ধুলোবালি লেগে চোখ জ্বালা করছে। ভীষণ ঘুম পাচ্ছে রে আমার। কাল সকালে কথা হবে। গুড নাইট সোনা। বলেই হৃদি বিছানায় গিয়ে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শুভ্রাও একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট অফ করে হৃদির পাশে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে হৃদির চোখের এক ফোঁটা ঘুম নেই। ওর বুকের ভিতরটা চিনচিন ব্যথায় বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ মনের সাথে লড়াই করতে করতে একসময় ক্লান্তিতে ওর চোখের পাতা দুটো লেগে এলো। নিছিদ্র অন্ধকারের ঘেরা এক ব্যালকানিতে দাঁড়িয়ে আছে হৃদি আর শুভ্র। চারপাশটা কেমন হাড় হিম করা নিস্তব্ধ। হৃদি ডুকরে কাঁদতে কাঁদতে শুভ্রর কাছে বারবার ক্ষমা চাইছে। ও মিনতি করে বলছে, শুভ্র ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমার মাফ করে দিন। এভাবে দূরে সরিয়ে রাখবেন না প্লিজ। কিন্তু শুভ্র পাথরের মতো হিমশীতল হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে আজ কোনো মায়া নেই। হৃদি মরিয়া হয়ে শুভ্রর হাত দুটো চেপে ধরে বলল, কেন এমন করেন আমার সাথে? আমার একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যায়? তাছাড়া আমাদের তো বিয়ে হয়েছে, আমি আপনার স্ত্রী। একজন স্ত্রীকে ভালোবাসা কি স্বামীর কর্তব্য নয়? তাহলে আপনি কেন ভালোবাসেন না আমায়? শুভ্র তাচ্ছল্য ভরা এক নিষ্ঠুর হাসি হাসল। ওর এই অবজ্ঞার হাসি হৃদির বুকটা ফালা ফালা করে দিচ্ছে। শুভ্র অত্যন্ত ঘৃণার স্বরে বলল, I don't love a cheap girl like you. Whatever we had, it's gone now. ডিভোর্স দেবো তোকে আমি। I just hate you, রিদি। শুভ্রর এই কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর মাথায় আস্ত একটা পাহাড় তুলে আছাড় মারল। মনে হলো এক বিষাক্ত ছুরি কেউ ওর বুকের ভিতর ঢুকিয়ে দিয়ে বারবার মোচড়াচ্ছে। অসহ্য যন্ত্রণায় হৃদি গগনবিদারী এক চিৎকার করে উঠল। না। এক চিৎকারে হৃদি বিছানায় ধরফর করে উঠে বসল। ওর শরীর থরথর করে কাঁপছে, কপাল বেয়ে শীতল ঘাম ঝরছে।
বুকটা ধুকপুক করে পাগলের মতো ওঠানামা করছে। হৃদি অন্ধকার ঘরে চারপাশে তাকিয়ে দেখলো সব নিস্তব্ধ। সে রুমের বিছানায়। কয়েক মুহূর্ত সময় লাগলো ওর বুঝতে যে এতক্ষণ ও সির্ফ এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছিল। হৃদির সেই বীভৎস চিৎকার শুনে শুভ্রার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে ধরফর করে উঠে বসে ধরা গলায় বলল,